প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন, একদম গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। ডারউইনে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লিড বড় করছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। প্রথম টেস্টে উইকেট হতে পারে মেইন ফ্যাক্টর। জাতীয় স্টেডিয়ামের বাইরে স্পোর্টস হাব তৈরি করতে চায় সরকার। স্টেডিয়ামের বাইরের পরিবেশ দেখে হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বেতন বাড়িয়ে রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়াস জুনিয়র, চুক্তি বাড়ালেন 2032 সাল পর্যন্ত। শুরুতেই ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রথম দিন স্বাগতিক দল বল হাতে টাইগারদের অল আউট করার পর ব্যাটিংয়েও হাসান তাসকিনদের পরীক্ষা নিচ্ছে। প্রথম দিন মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি ছাড়া ব্যাট হাতে উইকেট বুঝে রানের দেখা পায়নি টাইগার আর কোনো ব্যাটারি। 263 রানে অল আউট হয় বাংলাদেশ। প্রথম দিন তাসকিন আর হাসান মাহমুদ স্বাগতিকদের 2 উইকেট তুলে দিন শেষ করলেও দ্বিতীয় দিন চালকের আসরে অস্ট্রেলিয়া একাদশ। তাসকিন, এবাদত আর মিরাজদের ডমিনেট করে সেঞ্চুরি করেছেন ত্যাগী ওয়াইলি। ডারউইনে 23 বছর পর ফিরছে টেস্ট ম্যাচ। এই ভেন্যুর ড্রপ ইন উইকেট নিয়ে বাংলাদেশ তো বটেই, খোদ অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের অভিজ্ঞতাই খুব কম। তাই এই উইকেটের আচরণ নিয়ে কাটাছেঁড়াও কম হচ্ছে না। ম্যাচের টার্নিং পয়েন্ট হবে কোনটা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ডারউইন টেস্টের আগে ডিএক্সি অ্যারেনায় একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলছে শান্তরা। 3 দিনের এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মূল টেস্ট ভেন্যুর আদলে তৈরি করা এই উইকেট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম দিনে মেহেদী হাসান মিরাজের এক সেঞ্চুরি ছাড়া আর কোনো ব্যাটারি ঠিকমতো অস্ট্রেলিয়ার এই কন্ডিশনটা বুঝতে পারেননি। ফলে প্রথম দিনের শেষ সেশনের আগেই অল আউট হয়েছে বাংলাদেশ। তাহলে কি টসের সিদ্ধান্তই মূল চাবিকাঠি হবে ডারউইন টেস্টে? ডারউইনের মারারা ওভালের 5 দিনের টেস্ট ম্যাচের উইকেট সময়ের সাথে কিভাবে নাটকীয়ভাবে আচরণ পরিবর্তন করবে। রেড বল ফরম্যাটে এই ড্রপ ইন উইকেটের রূপান্তর বা 5 দিনের আচরণটাই বা কেমন হবে। প্রথম দিনে থাকবে পেসারদের রাজত্ব আর সুইং। ম্যাচের একদম শুরুতে পিচে কিছুটা আর্দ্রতা এবং ঘাসের ছোঁয়া থাকবে। ড্রপ ইন উইকেট হওয়ায় প্রথম সেশনে পেসাররা দারুণ গতি, মুভমেন্ট আর অতিরিক্ত বাউন্স পাবেন। টস জয়ী অধিনায়ক শুরুতে বোলিং নিয়ে প্রতিপক্ষকে সস্তায় অল আউট করার চেষ্টা করতে পারেন, যেমনটা হয়েছে প্রস্তুতি ম্যাচেও। দ্বিতীয় আর তৃতীয় দিন থাকবে ব্যাটিং স্বর্গ। কড়া রোদের কারণে পিচের উপরিভাগ পুরোপুরি শুকিয়ে যাবে। বল ব্যাটে আসবে একেবারে সোজা লাইনে, আর বাউন্স হবে চমৎকার এবং সমান। এই 2 দিন রান তোলার জন্য সেরা সময়। সেট হতে পারলে ব্যাটাররা বড় বড় পার্টনারশিপ গড়তে পারবেন আর রানের পাহাড় দাঁড় করানো হবে সম্ভব। চতুর্থ দিনে পিচে ফাটল ও টার্নের শুরু। অনবরত রোদ আর ডারউইনের আর্দ্র আবহাওয়ার কারণে পিচ আস্তে আস্তে ভাঙতে শুরু করবে এবং ছোট ছোট ফাটল দেখা দেবে। পিচ কিছুটা ধীরগতিরও হয়ে আসবে। এই সময় থেকে স্পিনাররা পিচ থেকে গ্রিপ ও বিপজ্জনক টার্ন পেতে শুরু করবেন। অস্ট্রেলিয়ার উইকেট মানেই শুধু পেসারদের দাপট, এমন ধারণাটা ভুল প্রমাণিত হতে যাচ্ছে এই টেস্টে। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অস্ট্রেলিয়া একাদশের অফ স্পিনার কোরির 6 উইকেট জানান দিয়েছে এই কন্ডিশনে বল জোরে কিভাবে টার্ন হয়েছে। তবে নাথান লায়ন ছাড়া অস্ট্রেলিয়া তাদের মূল স্কোয়াডে কোনো স্পিনার রাখেনি। সেই হিসেবে সুবিধা পাবেন মিরাজ আর তাইজুল। পঞ্চম দিনের মরণ ফাঁদ আর অসম বাউন্স। ডারউইনের শেষ দিনে উইকেট পুরোপুরি ক্ষয়ে যাবে। পিচের ফাটলগুলোর কারণে বল কখনো হঠাৎ লাফিয়ে উঠবে, আবার কখনো নিচু হয়ে যাবে। স্পিনারদের পাশাপাশি পেসাররা রিভার্স সুইং এর সুবিধাও পেতে পারেন চতুর্থ ইনিংসে। তাই টার্গেট চেজিং যে কোনো দলের জন্যই এখানে বেশ কঠিন হবে।
সারা মাহবুব, স্টার প্লে। চলতি মাসের নারী এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে নামছে বাংলাদেশ। এবারের আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। দুবাইয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলের সঙ্গে একই গ্রুপে রয়েছে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর 6 সেপ্টেম্বর শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 8 সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। স্পোর্টস হাবে রূপান্তর করা হবে জাতীয় স্টেডিয়ামের আশেপাশের এলাকা। বৃহস্পতিবার বিভিন্ন ফেডারেশন ও মাঠের বাইরের অংশ ঘুরে ঘুরে দেখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে তিনি জানান, 1 সপ্তাহের মধ্যেই স্টেডিয়াম এলাকার দৃশ্যের পরিবর্তন করতে চান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে দেখেই ফুটপাতের মালামাল সরাতে ব্যস্ত হয়ে পড়লেন ব্যবসায়ীরা। ভাড়া জানতে চাইলেও সদুত্তর দিতে পারলেন না কেউই। জাতীয় স্টেডিয়াম, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম সহ পল্টন এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক খেলার মাঠ। যেখানে থাকার কথা ছিল কেবল খেলার পরিবেশ, সেখানে কেবল অনিয়ম, ভবঘুরে আর নেশার আসর ছাড়া কিছুই দেখা মেলে না। পল্টনের এই এলাকা স্পোর্টস হাবে পরিণত করতে চায় সরকার। তাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঘুরে ঘুরে দেখলেন বাইরের পরিবেশ। তবে পর্যবেক্ষণ শেষে হতাশ তিনি। মোটা দাগে দেখে যদি এক কথায় বলি, আমি খুবই হতাশ হচ্ছে এই কারণ আমাদের ঐতিহ্যবাহী এই ঢাকা স্টেডিয়াম, আমাদের হকি স্টেডিয়াম বা অন্যান্য যে ক্রীড়া কমপ্লেক্সগুলো রয়েছে, ক্রীড়া অবকাঠামোগুলো রয়েছে, প্রথমত হচ্ছে স্পোর্টসের জন্য যে পরিবেশটি আমাদের দরকার, সেই পরিবেশটি আসলে এই বাংলাদেশের যে ঐতিহ্যবাহী ঢাকা শহরের যে ঐতিহ্য, যে জাতীয় স্টেডিয়াম বা স্টেডিয়াম পাড়া হিসেবে খ্যাত যে এলাকাটি, সেটিকে আসলে আমরা এখন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করতে পারি নাই। রবিবার থেকেই মোবাইল কোর্ট চলবে মাঠগুলোর আশেপাশে। 1 সপ্তাহের মধ্যেই পরিবর্তিত দৃশ্য দেখার আশা আমিনুল হকের। সন্ধ্যার পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ছিনতাই থেকে শুরু করে মাদকের যেই অবাধ যে চলাচল, এটিকে আমরা রোধ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা এই টোটাল স্টেডিয়াম পাড়াটিকে একটি আধুনিক, একটু স্পোর্টস বান্ধব একটি পরিবেশ আমরা ফিরে আনতে চাই। অলরেডি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আমাদের এনএসসির যে নির্বাহী পরিচালক আছে, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা পুলিশ এবং এনএসসি, আমরা বোধ যুব ক্রীড়া মন্ত্রণালয় মিলে আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা পর্যায়ক্রমে আমরা এই স্টেডিয়াম পাড়ার পরিবেশটুকু ফিরে আনতে চাই। এর আগেও জাতীয় স্টেডিয়াম ও আশেপাশের এলাকায় স্পোর্টস বান্ধব পরিবেশ তৈরির আশ্বাস দেয়া হয়েছিল, তবে ফলাফল মেলেনি। ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশ্বাস এবার আর এমন হবে না। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। পঞ্চম প্যারা এশিয়ান গেমসকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় প্যারা অ্যাথলেটদের অনুশীলন ক্যাম্প। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির আয়োজনে ক্যাম্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম, মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল সহ অন্যান্য কর্মকর্তারা। দেশের 6টি ইভেন্টের 23 জন জাতীয় প্যারা অ্যাথলেট অংশ নিচ্ছেন প্রায় 70 দিনের এই প্রশিক্ষণ ক্যাম্পে। আর্চারি, অ্যাথলেটিক্স, বচিয়া, ব্যাডমিন্টন, সুইমিং ও টেবিল টেনিসের খেলোয়াড়দের দক্ষতা বাড়াতেই এই আয়োজন। আগামী 9 থেকে 27 অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে পঞ্চম প্যারা এশিয়ান গেমস। এবারে ফুটবলের খবর। ক্লাব লাইসেন্স করার শেষ দিন আজ, তবে বসুন্ধরা কিংসের আগামী মৌসুম খেলা নিয়ে শঙ্কা কাটেনি। এছাড়াও সেপ্টেম্বরের উইন্ডোতে কোথায় খেলতে যাবে বাংলাদেশ, সেই সিদ্ধান্ত আসেনি। সবকিছু জানাতে বাফুফে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। সরাসরি যুক্ত হব তার সাথে। সবুজ, বসুন্ধরা কিংসকে
12টি নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা, সেই নিষেধাজ্ঞা তারা এখনো কাটাতে পারেনি। এছাড়া আবাহনী ক্লাব নিয়েও বেশ কিছু আলোচনা আছে, তারা অংশগ্রহণ করছে কিনা, সবকিছু মিলিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সারা, আসলে বাংলাদেশের ক্লাব ফুটবলের যে দৈন্যদশা সেটা কিন্তু এবার আরও বেশি করেই ফুটে উঠছে, কারণ এই দলবদলের মৌসুম, দলবদলের সময়টা কিন্তু শুরু হওয়ার কথা ছিল 1 জুলাই থেকে, কিন্তু এখানে তাদের যে নিষেধাজ্ঞাগুলো সেই নিষেধাজ্ঞাগুলোর কারণে কিন্তু দফায় দফায় পিছিয়ে আনা হয়েছে এই লাইসেন্সিং যে সময়টা, ডেডলাইনটা, সেটার সবশেষ 4 তারিখ ছিল। 4 তারিখ থেকে আজকে 7 তারিখে নিয়ে আসা হয়েছে। এবং এর মধ্যে যে খারাপ সংবাদটি যেটি শোনা গেছে যে বসুন্ধরা কিংসের এর আগে পর্যন্ত 11টা নিষেধাজ্ঞা ছিল, এরপরে কিন্তু সেটা তারা কমিয়ে আনতে পারেনি, বরং সেটা বেড়ে 12টায় চলে গেছে। তাই এখন পর্যন্ত বলা যাচ্ছে না তারা আজকের মধ্যে তাদের সেই নিষেধাজ্ঞাগুলো কাটাতে পারবে কিনা। তাদের যে নিষেধাজ্ঞাগুলোর কারণ ফুটবলার এবং কোচদের যে আর্থিক লেনদেনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর কারণেই কিন্তু অধিকাংশ নিষেধাজ্ঞা এসেছে। এবং এছাড়া কিন্তু আবাহনীর 3টি নিষেধাজ্ঞা ছিল, যার মধ্যে কিন্তু তারা 2টি নিষেধাজ্ঞা তাদের তুলে নিতে পেরেছে, 2টি ব্যান তুলে নিয়েছে এবং একটি ব্যান রয়েছে এবং সেটি নিয়ে তারা কাজ করছে। এবং তারা যদি আজকের মধ্যে সেটি করে ফেলতে পারে তাহলে কিন্তু আজকেই তারা ক্লাব লাইসেন্সিংয়ের যে ডেট দেওয়া আছে, যদি এখন পর্যন্ত এটি আরও বাড়ানো হবে কিনা সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, যেহেতু আজকে সারাদিন এখন পর্যন্ত সময় রয়েছে। তবে খুব বেশি এদিকে আসলে বাড়িয়ে নেওয়ার সুযোগটাও নেই, কারণ এই মাসেরই শেষ দিকেই কিন্তু ক্লাব ফুটবল লিগ শুরু হয়ে যাবে, ফেডারেশন কাপ সব কিছুই কিন্তু শুরু হয়ে যাবে এবং 13 আগস্ট থেকেই কিন্তু দলবদলের যে বাজার সেটিও কিন্তু এই বাংলাদেশের ক্লাব ফুটবলে শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। এবং আরেকটি বিষয় যেটি সেপ্টেম্বরের উইন্ডোতে আসলে বাংলাদেশ কোথায় খেলতে যাবে বা কাদের সাথে খেলতে যাবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, কারণ দেশগুলো কিন্তু ইতোমধ্যে তাদের কোথায় খেলবে সেগুলো কিন্তু কনফার্ম করে ফেলেছে, যার কারণে কিন্তু বাংলাদেশ কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে। কিরগিজস্তান থেকে যে অফারটা ছিল সেটিকে আসলে বাফুফে খেলতে যেতে চাচ্ছে না। থমাস ডুলি সেখানে কিছুটা আপত্তি জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে কোনো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাচ্ছেন না। তবে এর মধ্যে একটি সম্ভাবনা দেখা দিয়েছে, ভারতের সাথে ব্রাজিলের খেলা রয়েছে ওই অক্টোবরের উইন্ডোতে, যে সময়টা আবার তারা খেলতে যাওয়ার কথা ছিল আসিয়ান। তাই তাদের একটা সংখ্যা জেগেছে যে ভারত আসিয়ান থেকে তাদের নামটা প্রত্যাহার করে নেবে কিনা। যদি সেখানে ভারত তাদের নামটা প্রত্যাহার করে নেয় এবং এখানে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা সুযোগ খোঁজে যে তারা ভারতের জায়গায় সেই সেপ্টেম্বর উইন্ডো নিয়ে কথা বলছিলেন, আমরা আসলে আজকে ক্লাব ফুটবলের যে অবস্থাটা এখন আছে বাংলাদেশ, বাফুফে কি জাতীয় দল নিয়ে আসলে যেভাবে মনোযোগ দিয়ে কাজ করছে, কিংবা মূল ফোকাসটা কি আসলে জাতীয় দলের দিকে থাকার কারণে কি ক্লাব ফুটবলের দিকে তারা বিশেষ কোনো আলোচনা বা মনোযোগ দিচ্ছে না? বাফুফে থেকে কি জানাচ্ছে আসলে ক্লাবগুলোর এই অবস্থা কেন? এটা আপনি যেরকমটা বলছিলেন আসলে এরকমটা হওয়ার সুযোগ বা সম্ভাবনা আছে কিনা, কারণ এই মুহূর্তে ক্লাবগুলো যেভাবে চলে, আসলে ক্লাবগুলো তো আলাদা প্রতিষ্ঠান বা আলাদা মালিকানায় চলে, সেখানে আসলে তারা বাফুফের যে নিয়ম সেই নিয়ম কিংবা ফিফার যে নিয়মগুলো দেয়া আছে সেই নিয়মগুলো অনুযায়ী চলে। এবং এখানে আসলে বাফুফের প্রধান ফোকাস, আপনি যেটা বললেন যে জাতীয় দল, বাফুফে কিন্তু সবসময় সেই জাতীয় দলকে নিয়েই আসলে পড়ে থাকছে বা এই সমালোচনাগুলো ক্লাব ফ্যানরাও আসলে করছেন যে যদি ফুটবলের উন্নতি করতে হয় সেখানে কিন্তু ক্লাব ফুটবলকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে নজর দিতে হবে। সেই সমালোচনাটা বাফুফেকে সবসময় শুনতে হয়। লিগগুলো আসলে ওইভাবেই চলছে, লিগের স্পন্সর নেই, লোগো ঠিকঠাক নেই, নাম পরিবর্তন হয়ে যায় বিএফএল, কিন্তু অনেক ক্লাব জানেই না আসলে বিএফএল নাকি বিপিএল, সেইভাবেই আসলে চলছে। এখানে আসলে ফুটবলের যদি উন্নতি করতে হয় সেখানে অবশ্যই আসলে বাফুফেকে ক্লাব ফুটবলের দিকেও নজরটা দিতে হবে। সেখানে আসলে বাফুফের কিছুটা ঘাটতি রয়েছে কিনা সেই প্রশ্নটা কিন্তু আসলে এখানে তোলাই যায়। সারা, সবুজ, ধন্যবাদ আপনাকে। আর্সেনালের অঙ্কের প্রস্তাব, ভিনিসিয়াসের বড় বেতনের দাবি, সব মিলিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল রিয়াল মাদ্রিদে। তবে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান তারকাকে ধরে রাখলো স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু কিভাবে ভিনিসিয়াসকে রাজি করালো রিয়াল, জানাচ্ছেন তানজিম ঐশী। মরিনিও চান আমি আনন্দে থাকি আর নিজের ফুটবল খেলি। কয়েকদিন আগে গণমাধ্যমে এমনটাই জানিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। জোসে মরিনিওর রিয়াল মাদ্রিদ এবার সত্যি সত্যি ভিনিকে আনন্দ নিয়ে ফুটবল খেলার বন্দোবস্তটা করেই দিল। হ্যাঁ, কোথাও যাচ্ছে না ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ। 2032 সালের মাঝামাঝি পর্যন্ত সান্তিয়াগো বার্নাবিউতেই থাকছেন তিনি, সেটাও কিনা আরও 6 বছরের জন্য।
কয়েক মাস ধরেই ভিনিসিয়াসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। তার বর্তমান চুক্তির মেয়াদ ছিল 2027 সাল পর্যন্ত। তাই রিয়াল চেয়েছিল দ্রুত সিদ্ধান্ত, চুক্তির নবায়ন নাকি বড় অঙ্কের প্রস্তাব এলে বিক্রি। এই সুযোগে আগ্রহ দেখায় ইংলিশ ক্লাব আর্সেনাল। লন্ডনের ক্লাবটা ভিনিসিয়াসকে দলে ভেড়াতে বড় বিনিয়োগের জন্য প্রস্তুত ছিল। অন্যদিকে ভিনিসিয়াসও বছরে প্রায় 3 কোটি ইউরোর প্যাকেজ চেয়েছিলেন। তবে রিয়াল মাদ্রিদ সেই অঙ্কে রাজি না হলেও তারকা ফরোয়ার্ডকে ধরে রাখতে বিশেষ পরিকল্পনা করে। ক্লাবটা তার বার্ষিক বেতন বাড়িয়ে দেয়। আগে যেখানে তিনি পেতেন 1,75,00,000 ইউরো, নতুন চুক্তিতে তা বেড়ে দাঁড়িয়েছে 2,20,00,000 ইউরো। পাশাপাশি ভিনিসিয়াসের ইমেজ রাইটস থেকেও আয়ের অংশ বাড়ানো হয়েছে। আর এই আস্থার প্রতিদান হিসেবে রিয়ালের সবশেষ প্রস্তাবে সম্মতি দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 2018 সালে মাত্র 18 বছর বয়সে রিয়ালে যোগ দিয়েছিলেন ভিনিসিয়াস। শুরুতে সমালোচনা থাকলেও ধীরে ধীরে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে। রিয়ালের হয়ে জিতেছেন 3টা লা লিগা আর 2টা চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগের 2 ফাইনালেই গোল করেছেন তিনি বরুসিয়া ডর্টমুন্ড আর লিভারপুলের বিপক্ষে। তবে সবকিছু সবসময় সহজ ছিল না। কিছু সমর্থক তার পারফরমেন্স আর মাঠের আচরণ নিয়ে সমালোচনা করেছেন। স্পেনের বিভিন্ন মাঠে বর্ণবৈষম্যের শিকারও হয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। এরপরেও ভিনিসিয়াসকে ভবিষ্যৎ দলের মূল মুখ হিসেবেই দেখছে রিয়াল। তাই আর্সেনালের আগ্রহকে পেছনে ফেলে দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছেছে দুই পক্ষ। অর্থাৎ বার্নাবিউতে ভিনিসিয়াসের গল্প এখনো শেষ হয়নি, বরং নতুন চুক্তির মাধ্যমে রিয়াল জানিয়ে দিল ভবিষ্যতের সাফল্যের পরিকল্পনায় ব্রাজিলিয়ান এই তারকাই থাকছেন তাদের অন্যতম প্রধান ভরসা হিসেবে। তানজিম ঐশী, স্টার প্লে। লিভারপুল অধ্যায় শেষ করে নতুন ঠিকানায় পাড়ি জমালেন মিশরের তারকা ফরওয়ার্ড মোহামেদ সালাহ। এবার 2 বছরের চুক্তিতে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পরে খেলবেন তিনি। ক্লাবটির তথ্য অনুযায়ী প্রতি মৌসুমে তিনি পাবেন 1,70,00,000 ইউরো বেতন। এছাড়া তার নামে বিক্রি হওয়া পণ্যের আয়ের 20% এবং পারফরম্যান্স ভিত্তিক বোনাসও পাবেন এই মিশরীয় তারকা। ট্রাবজনস্পরের পাপারা পার্ক স্টেডিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সালাহকে পরিচয় করিয়ে দেওয়া হয়। লিভারপুলের 9 বছরে 442 ম্যাচে 257 গোল করে 2টি প্রিমিয়ার লিগ ও 1টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন তিনি। 34 বছর বয়সী সালাহর আগমনে ক্লাবের সমর্থকদের আশা, নতুন মৌসুমে তুর্কি লিগের শিরোপার লড়াইয়ে দল আরও শক্তিশালী হয়ে উঠবে। বিশ্ব ফুটবলে লিওনেল মেসিকে নিয়ে আলোচনা কখনোই থামে না। তবে এবার কেন্দ্রে মেসি নন, তার বড় ছেলে থিয়াগো মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ইন্টার মায়ামির একাডেমি ছেড়ে বার্সেলোনার ঐতিহ্যবাহী যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দিচ্ছেন 13 বছর বয়সী থিয়াগো। খবরটা কি সত্যি নাকি গুঞ্জন? উত্তরটা নিজেই দিলেন আর্জেন্টাইন মহাতারকা। থিয়াগো কি সত্যি বার্সায় চলে যাচ্ছে? রদ্রিগো দি পলের সাথে হাসি খুশি মেজাজে থাকা মেসির উত্তর না। একটা প্রশ্ন, একটা শব্দ, আর তাতেই শেষ হয়ে গেল কয়েকদিনের জল্পনা। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের দাবি উঠেছিল চলতি বছরের নভেম্বরেই বার্সেলোনার বিখ্যাত যুব প্রকল্প লা মাসিয়ায় যোগ দিবেন থিয়াগো মেসি। কিন্তু মেসির এক বাক্যের জবাবে স্পষ্ট হলো এই মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত নেই। বৃহস্পতিবার ইন্টার মায়ামির ম্যাচের আগে নিজেই জানিয়ে দিয়েছেন সিদ্ধান্তটা। প্রশ্ন উঠতেই পারে, কেন তৈরি হয়েছিল এমন আলোচনা? 2023 সাল থেকে ইন্টার মায়ামির বয়স ভিত্তিক দলে খেলছেন থিয়াগো। মজার বিষয়, লিওনেল মেসিও প্রায় একই বয়সে রোজারিও ছেড়ে পাড়ি দিয়েছিলেন বার্সেলোনায়। আর স্পেনের 14 বছর বয়স থেকে যুব ফুটবলারদের নিবন্ধনের ব্যাপারটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই মূলত থিয়াগোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছিল জল্পনা। এর আগে অবশ্য বার্সেলোনার সঙ্গে থিয়াগোর সম্পর্কটা বেশ পুরনো। 2016 থেকে 19 সাল পর্যন্ত বার্সার স্কুলতে ফুটবলের প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন তিনি। পরে পরিবারের সাথে প্যারিস আর মায়ামি সফর করলেও কাতালান ক্লাবটার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়নি। বাবার মতোই থিয়াগো মেসির পথ চলা কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত বার্সায় ফেরার গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিলেন খোদ লিওনেল মেসি। তানজিম ঐশী, স্টার প্লে।
পাবজি ফ্রি ফায়ার মোবাইল গেম নিয়ে বিরোধের জেরে বন্ধুকে হত্যা মামলায় 2 কিশোরকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে আদালত। মেহেরপুরে 2021 সালে গেম খেলা নিয়ে বিরোধের জেরে বন্ধুকে অপহরণ, মুক্তিপণ দাবি এবং শেষে হত্যা করে মুজাহিদ ও জুনায়েদ নামের 2 কিশোর। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 আসামি মোস্তফা আল মুজাহিদকে 10 বছর এবং জুনায়েদ হামিমকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে। সেই সাথে দুজনকেই 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আসামিরা কিশোর হওয়ায় এটাই তাদের সর্বোচ্চ শাস্তি। আদালত জানায়, দেশে নিষিদ্ধ পাবজি ও ফ্রি ফায়ার অ্যাপ স্মার্টফোন থেকে দ্রুত অপসারণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিটিআরসি। আজকে খেলাও থামবে না, খবরও না। স্টাফের সাথেই থাকুন।